বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তোমাদের লাস্ট যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা ছিল। আমরা বলছিলাম যে সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে জটিল সংখ্যা। তো আমরা প্রথমে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, আর আজকে আমরা শুরু করবো হচ্ছে জটিল সংখ্যা নিয়ে আলোচনা। তো শুরু করা যাক। জটিল সংখ্যা কীভাবে আসছে একটু খেয়াল করে দেখি। দেখো, ম্যাথমেটিশিয়ানরা যখন এই ধরনের কিছু প্রবলেম যখন সলভ করা শুরু করছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু যদি 0, যখন এই ধরনের কিছু প্রবলেম যখন তাদের কাছে আসলো যে এরকম প্রবলেম এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সলভ করতে যাওয়ার পরে দেখে যে এক্সের মান কত আসতেছে, এক্সের মান আসছে রুট অফ -1, এক্সের মান কত আসতেছে, এক্সের মান আসছে রুট অফ -3, এক্সের মান কত আসতেছে, এক্সের মান আসতেছে হচ্ছে রুট অফ -4। যখন এমন চলে আসছে, রুটের ভিতরে মাইনাস চলে আসছে, তখন ম্যাথমেটিশিয়ানরা থমকে গেছে। কি ঘটলো? রুট অফ -1 ক্যালকুলেটর তুমি টিপ দিয়ে দেখো, এটা কোনো মান আসতেছে না, ম্যাথ ইরর বলতেছে। তখন কিন্তু এটার তো একটা প্রবলেম, এটা তো আমাদের এরকম সলভ করতে হবে। এরকম আরও দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চারঘাত সমীকরণে বিভিন্ন প্রবলেম আছে, যেমন প্রবলেমগুলি সলভ করতে গেলে এরকম রুটের ভিতরে মাইনাস চলে আসতেছে। তখন ম্যাথমেটিশিয়ানরা এটার একটা নাম দিছে। কী নাম দিছে? এটার নাম দিছে হচ্ছে তোমার জটিল সংখ্যা। জটিল কাল্পনিক একক, এটা একটা কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা, তো আজকে যে আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টা হচ্ছে এই জটিল সংখ্যাগুলি নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে জটিল সংখ্যা, যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড পার্টের উচ্চতর গণিতের সেকেন্ড পার্টের থার্ড অধ্যায়, সেটা হচ্ছে এই জটিল সংখ্যা অধ্যায়টা। জটিল সংখ্যার বাস্তব সংখ্যার মধ্যে মজার একটা পার্থক্য আছে, একটু খেয়াল করে দেখো। তুমি যতগুলি বাস্তব সংখ্যা আছে, সমস্ত বাস্তব সংখ্যা তুমি যদি বর্গ করো, কখনও দেখবা যে ঋণাত্মক মান আসবে না, কখনোই ঋণাত্মক মান আসবে না। সমস্ত বাস্তব সংখ্যা তুমি বর্গ করে দেখবা যে সব সময় তোমার জন্য এটার একটা ধনাত্মক মান আসবে, অঋণাত্মক সংখ্যা আসবে সব সময়। কিন্তু তুমি যদি একটা জটিল সংখ্যাকে যদি বর্গ করে দেখো, একটা জটিল সংখ্যাকে বর্গ করো, দেখো -1, -3, -4, অর্থাৎ তুমি একটা জটিল সংখ্যা যদি বড় করো, তাহলে দেখবা যে সব সময় এই জটিল সংখ্যাটা কী হবে, একটা ঋণাত্মক আসবে। তাহলে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যার মধ্যে কী পার্থক্য? একটা মজার পার্থক্য। সেই পার্থক্যটা হচ্ছে কি, বাস্তব সংখ্যা হচ্ছে সব সময় অঋণাত্মক সংখ্যা আসবে বর্গ করলে, আর জটিল সংখ্যাকে বর্গ করলে সব সময় ঋণাত্মক সংখ্যা আসবে। কি বুঝতে পারছো কথা? তো এবার আমরা জটিল সংখ্যাকে কীভাবে লেখা যায় সেই জিনিসটা একটু দেখি। ধরো এ ও বি দুইটা বাস্তব সংখ্যা, এ ও বি দুইটা বাস্তব সংখ্যা। এ ও বি যদি দুইটা বাস্তব সংখ্যা, তাহলে জটিল সংখ্যা জেড ইকাল টু হবে এ প্লাস আই বি। জটিল সংখ্যা হবে এ প্লাস আই বি, যেখানে এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ। একটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ। তাহলে এখান থেকে একটা কথা আমরা খুব সহজে বলতে পারি। সেই কথাটা কি, যে একটা জটিল সংখ্যা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ আর এটা থাকে কি, অবাস্তব অংশ। কি বুঝতে পারছো? এভাবে আমরা কি লিখতে পারি, একটা জটিল সংখ্যাকে লিখতে পারি। তাহলে তোমার কাছে এখন প্রশ্ন আসতে হবে, স্যার এই আইটা কোত্থেকে আসলো একটা, তাই না? এই আইটাকে বলা হয়, আইকে বলা হয়েছে কাল্পনিক একক। কাল্পনিক একক বলা হয় এই আইটাকে, বলা হচ্ছে কি কাল্পনিক একক। এই আয়ের মান হচ্ছে আই ইকাল টু হচ্ছে রুট অফ -1। আয়ের মান হচ্ছে কি রুট অফ -1। এই আইটাকে বলা হয় কি কাল্পনিক একক। তাহলে আমরা এভাবে একটা জটিল সংখ্যাকে লিখতে পারি। এই জটিল সংখ্যা যেখানে আই আছে, আইটাকে বলা হয় কি কাল্পনিক একক, আয়ের মান হচ্ছে রুট অফ -1। জটিল সংখ্যাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে এই যে জটিল সংখ্যা বাস্তব দুটো অংশ আছে না, এ আর বি, এই জটিল সংখ্যাকে এভাবে লেখা যায় এ কমা বি। এইটা একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যাকে এভাবে লেখা যায় এ কমা বি, অর্থাৎ এই দুইটা হচ্ছে কি বাস্তব অংশ। অর্থাৎ তোমাকে যদি ধরো একটা জটিল সংখ্যা দুইটা 2, 3 লিখে, তাহলে আমরা জটিল সংখ্যা কি লিখতে পারবো 2 + 3i। যদি তোমাকে বলো ধরো 7, 5, তাহলে আমরা লিখবো কি 7 + 5i। তো যদি জটিল সংখ্যা বলে -3 -5, তাহলে কি লিখবো -3 - 5i। তাহলে এভাবে কি করতে পারি, আমরা জটিল সংখ্যা লিখতে পারি।
বুঝতে পারছো? তা দুইভাবে জটিল সংখ্যা লেখা যায়, একটা কি a প্লাস আই বি আকারে, আর এটা হচ্ছে এভাবে কার্তেশীয় স্থানাঙ্ক যে ব্যবস্থা আছে, কার্তেশীয় স্থানাঙ্ক এভাবে আমরা লিখতে পারি। বুঝতে পারছো? এটা কার্তেশীয় কি মনে আছে না? কার্তেশীয়ভাবে আমরা লিখতে পারি। এবার আসো, এই যে কাল্পনিক যে একক আমি বলছি √-1 ইকুয়াল টু যে আই কাল্পনিক একক আছে, এই কাল্পনিক এককের কি কি কিছু ধর্ম আছে একটু খেয়াল করে দেখি, সেই ধর্মগুলি কি লেখা যায় একটু দেখো। আমরা কি বললাম, আই ইকুয়াল টু কত? √-1, তাই না? তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কী হবে? √-1 হোল স্কয়ার ইকুয়াল টু কত? -1। আই কিউব ইকুয়াল টু কী হবে? আই স্কয়ার ইন্টু আই ইকুয়াল টু -1 ইন্টু আই ইকুয়াল কত? -i। আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী হবে? আই স্কয়ার ইন্টু আই স্কয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 ইকুয়াল টু হচ্ছে কত? 1। তো এইভাবে আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8 এভাবে আমরা ইচ্ছা মতো বের করতে পারবো। কি বুঝতে পারছো? তা খালি শুধু মনে রাখবো আয়ের মান কত? √-1। এরপর তুমি স্কোয়ার করে এগুলি আস্তে 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 একটা করে বের করে ফেলতে পারবা। ওকে, এবার আমরা দেখব হচ্ছে জটিল সংখ্যার আর্গচিত্র কেমন হয়। আর্গচিত্র কী বল? আমরা যেভাবে এর আগে যেমন আমরা স্থানাঙ্ক শিখছিলাম না, যখন আমাদের ফার্স্ট পার্ট পড়েছে, সরলরেখা পড়েছে, স্থানাঙ্ক বসানো শিখাইছিলাম না, স্থানাঙ্ক তোমার যে পয়েন্টগুলি দেওয়া থাকবে সেই পয়েন্টগুলি বসানো শিখাইছি। সেম এভাবে যেমন ধরো একটা জটিল সংখ্যা দেওয়া আছে, কত? জটিল সংখ্যা ধরো জেড ইকুয়াল টু দেওয়া আছে 5 + 7i, 5 + 7i। তো এটাকে আমরা কি লিখতে পারি? আবার 5, 7 এভাবে লিখতে পারি না? তাহলে এই 5 আর 7 বিন্দুটাকে আমি যদি অক্ষে স্থাপন করি, তাহলে x অক্ষ বর্গ কত? 5 একক, y অক্ষ বর্গ কত? 7 একক। তাহলে এখানে হচ্ছে কত? 5, 7। যদি -5, 7 বলো তাহলে এখানে বসতো -5, 7, তাই না? তো এই যে চিত্রগুলি, এই চিত্রগুলিকে বলা হয় কি? তোমার আর্গচিত্র। একেবারে সহজ, এগুলি এত কঠিন কিছু না, একেবারে সহজ। এগুলিকে আমরা কি বলবো? আর্গচিত্র বলবো। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে জটিল সংখ্যা কীভাবে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা যায়। মডুলাস এবং আর্গুমেন্ট এই নামটার সাথে তোমরা পরিচিত, কারণ আমরা সরলরেখা অধ্যায়ের মধ্যে পড়ছিলাম মডুলাস এবং আর্গুমেন্ট। সেম এই জিনিসটা এখানেও মডুলাস এবং আর্গুমেন্ট আছে, তবে এখানে আর দুইটা আর্গুমেন্ট, যেমন ওখানে শুধু আর্গুমেন্ট ছিল, আর এখানে আর্গুমেন্টের আবার একটু ভাগ করে দিয়েছে। সেটা হচ্ছে যে মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নামে দুইটা আর্গুমেন্ট আছে, সেই দুইটা আর্গুমেন্ট এখানে আমরা বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি মডুলাস, আমি তারপর আবার একটু রিপিট করি। দেখো, ধরো এটা একটা জটিল সংখ্যা z = x + iy। এটাকে যদি আমরা আর্গচিত্রে দেখাতে চাই, তাহলে আমরা এখানে দেখাতে পারবো এতটুকু কি x, এতটুকু কি y, এখান থেকে যদি এটা যোগ করে দিই, এটা যদি p দিই, এটার নাম যদি ধরো o দিলাম, এটার নাম ধরো m দিলাম, তাহলে এটা কি r, আর এটা হচ্ছে কি থিটা, তাই না? তাহলে এই চিত্র থেকে আমরা কি কি লিখতে পারি? এই চিত্র থেকে লিখতে পারি x = r cos θ, y = r sin θ, r √(x² + y², θ tan inverse y/x। এই চারটা জিনিস লেখা যাবে এই চিত্র থেকে, চারটা জিনিস লেখা যাবে চিত্র থেকে। x = r cos θ, y = r sin θ, r √(x² + y², θ tan inverse y/x। ঠিক আছে, যেখানে এটাকে বলা হয় মডুলাস, এটাকে বলা হয় আর্গুমেন্ট, এটাকে বলবো কি আমরা মডুলাস, আর এটাকে বলবো কি আমরা আর্গুমেন্ট। এই মডুলাসটাকে আবার আরেকভাবে প্রকাশ করা, যেমন জ্যাড যদি একটা জটিল সংখ্যা হয়, এটার মডুলাস হবে এটাও লেখা যাবে।
জ্যাড যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এর মডুলাস হবে এটা। তাহলে এভাবে লেখা যায় মডুলাস, এভাবে লেখা যায় আর্গুমেন্ট। আমরা দুইভাবে লিখতে পারি, মডুলাস, আর্গুমেন্ট। এবার আসো ওই যে দুইটা পার্থক্যের কথা বলছিলাম, মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট। খেয়াল করে দেখো, এই যে আর্গুমেন্ট যেটা আসছে, এই আর্গুমেন্টটা তো থিটা, তাই না? আর্গুমেন্টটা কি? থিটা। এই থিটার মানটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, একটু খেয়াল করো, মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন আর ইকুয়াল যদি পাই, এই আর্গুমেন্টের মানটা যদি মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন আর ইকুয়াল পাই হয়, তাহলে যে আর্গুমেন্টটা পাবো সেই আর্গুমেন্টটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য আর্গুমেন্ট। মুখ্য এটাকে বলবো হচ্ছে আমরা মুখ্য আর্গুমেন্ট। আর এই রেঞ্জের বাইরে যত আর্গুমেন্ট আছে সেগুলোকে বলবো আমরা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট আমরা লিখবো হচ্ছে 2n পাই প্লাস থিটা, এটাকে লিখবো হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট যেখানে n বিলংস টু ক্যাপিটাল N। ক্যাপিটাল Nটা কি মনে আছে? ক্যাপিটাল N হচ্ছে সাধারণ ন্যাচারাল নাম্বার। ক্যাপিটাল Nটা হচ্ছে কি? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কি সব ন্যাচারাল নাম্বার। তাহলে যে আর্গুমেন্টের মানটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল টু পাইয়ের মধ্যে থাকে, তাহলে সেটাকে বলবো মুখ্য আর্গুমেন্ট। আর এই রেঞ্জের বাইরে যত আর্গুমেন্টগুলি আছে সেই আর্গুমেন্টগুলিকে বলবো আমরা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? মডুলাস বের করতে পারি এবং আর্গুমেন্ট বের করতে পারি। ঠিক আছে, তাহলে তোমার মনে এখন একটা প্রশ্ন আছে, স্যার এই যে দুইটা জিনিস লিখছেন, এই দুইটা তো কোনো কাজের কথা বললেন না, তাই না? এই দেখো, এখন এই দুইটা কাজের কথা বলবো। মডুলাস এবং আর্গুমেন্টের পরে আরেকটা জিনিস আছে, এই জটিল সংখ্যাকে পোলার আকারে লেখা যায়। জটিল সংখ্যা কীভাবে লেখা যায়? পোলার আকারে লেখা যায়। দেখো, আমরা জটিল সংখ্যাটাকে পোলার আকারে লিখতে পারি। আমি এটা মুছে দিচ্ছি। দেখো, এই যে জটিল সংখ্যা জ্যাড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে এক্সের মান হচ্ছে আর কস থিটা, ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থিটা। এটাকে যদি এখানে লিখে দিই জ্যাড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, এখান থেকে যদি আর যদি আমি কমন নেই তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাই হচ্ছে তোমার কি জটিল সংখ্যার পোলার আকার। এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এটাকে আরেকটাভাবে লেখা যায়, সেটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ কস থিটা প্লাস আই সাইন থিটাকে লেখা যায় ই টু দি পাওয়ার আই থিটা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো, তাহলে আমরা লিখতে পারতাম জ্যাড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এবং এই যে ইকুয়েশন জ্যাড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা অথবা জ্যাড ইকুয়াল টু আর ই টু দি মাইনাস আই থিটা, এইটা বিজ্ঞানী অয়লার্স আবিষ্কার করছে, এই জন্য এটাকে নাম হচ্ছে অয়লারের সমীকরণ। অয়লারের সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার আমরা কী করতে পারি? মডুলাস, আর্গুমেন্ট এবং এই পোলার আকার বের করতে পারি অয়লারের সমীকরণ অনুযায়ী। ঠিক আছে, এবার আমরা কিছু জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ধরো জটিল সংখ্যার যে যোগ বিয়োগ আমরা করি, জটিল সংখ্যা আমরা যোগ বিয়োগ করতে পারি, তবে সাধারণ যোগ বিয়োগের মতো এই যোগ বিয়োগটা না। জটিল সংখ্যা যোগ বিয়োগের নিয়মটা হচ্ছে, জটিল সংখ্যার ক্ষেত্রে বাস্তব এবং বাস্তব সবসময় যোগ হবে এবং অবাস্তব এবং অবাস্তব সবসময় যোগ হবে। অর্থাৎ বাস্তব পার্ট যোগ হবে এবং জটিল পার্ট যোগ হবে। ইমাজিনারি যে পার্টটা আছে, ইমাজিনারি পার্ট যোগ হবে। কি বুঝতে পারছো? তাহলে আমরা কীভাবে দেখো, ধরো জ্যাড ওয়ান একটা জটিল সংখ্যা 2 + 3i, এটা লিখি ধরো 5 + 3i। জ্যাড টু আইটা জটিল সংখ্যা ধরো 3 + 2i। দুইটা জটিল সংখ্যা, আমরা যদি দুইটা জটিল সংখ্যাকে যোগ করতে চাই তাহলে যোগ করলে আমরা পাবো 8 + 5i। জ্যাড ইকুয়াল টু 8 + 5i। তাহলে আমরা এখানে কি দেখতেছি? শুধুমাত্র বাস্তব পার্ট যোগ করছি এবং ইমাজিনারি পার্ট যোগ করছি। বুঝতে পারছো? একই রকম যদি বিয়োগ করে দিই 5 + 3i, জ্যাড টু ইকুয়াল টু হচ্ছে 3 + 2i, যদি বিয়োগ করে দাও তাহলে জ্যাড ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 + i। তাহলে এখানেও আমরা দেখতেছি কি ইমাজিনারি পার্ট বিয়োগ হচ্ছে, বা রিয়েল পার্ট বিয়োগ হচ্ছে।
তাহলে জটিল সংখ্যা এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। জটিল সংখ্যাকে সাধারণ যোগ বিয়োগের নিয়মে করা যাবে, তবে শুধু বাস্তব যোগ হবে এবং ইমেজিনারি পার্ট যোগ হবে। কি বুঝতে পারছো? এবার আসো গুণ আর ভাগের ক্ষেত্রে। গুণ আর ভাগের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। গুণ আর ভাগের ক্ষেত্রে জটিল বাস্তবের সাথে অবাস্তব যোগ হবে, বাস্তবের সাথে ইমেজিনারি গুণ হবে, ইমেজিনারির সাথে রিয়েল গুণ বাস্তব গুণ হবে, এরকম ইচ্ছা মতো তুমি গুণ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এসে গেলে হচ্ছে কি 2টা ধর্ম। 3 নম্বর আরেকটা ধর্ম আছে, 2টা জটিল সংখ্যা সমান হবে, অর্থাৎ জটিল সংখ্যা সমতার কথা বলতেছি, 2টা জটিল সংখ্যা সমান হবে যদি এবং কেবল যদি, 2টা কথা বলছে, যদি এবং কেবল যদি বাস্তব সমান হয় এবং অবাস্তব সমান হয়। যদি এবং কেবল যদি বাস্তব সমান হয় এবং অবাস্তব সমান হয়। কেন যদি এবং কেবল যদি বলছি একটু খেয়াল করে দেখো। ধরো আমি বললাম x + iy হচ্ছে 2 + 3i, এই 2টা সমান। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো? x = 2 বলতে পারবো আর y = 3 বলতে পারবো। কি বলছি দেখো, 2টা জটিল সংখ্যা সমান হবে যদি বাস্তব সমান বাস্তব হয়, ইমেজিনারি পার্ট সমান ইমেজিনারি পার্ট হয়। x বাস্তব পার্ট, তাহলে বাস্তব পার্ট, ইমেজিনারি পার্ট। এটা উল্টাটা, যদি বাস্তব সমান বাস্তব এবং অবাস্তব সমান অবাস্তব হয়, তাহলে 2টা জটিল সংখ্যা কী হবে? সমান হবে। এই জন্য যদি এবং কেবল যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে। এই জন্য যদি এবং কেবল যদি 2টা কথা বলছে। তাহলে আমরা কি বললাম? 2টা জটিল সংখ্যা সমান হবে যদি এবং কেবল যদি বাস্তব পার্ট বাস্তব পার্ট হয় এবং ইমেজিনারি পার্ট ইমেজিনারি পার্ট হয়। তাহলে আমরা কি বলতে পারবো? 2টা জটিল সংখ্যা সমান হবে। কি বুঝতে পারছো? এই ছিল জটিল সংখ্যার ধর্ম। তো এখন আমি একটা প্রবলেম সলভ করে তোমাদের আজকের মতো এই অধ্যায়টা শেষ করব। তার আগে আরেকটা কথা একটু বলে নেই। আমি যখন আর্গুমেন্ট বের করতে যাব, তো ভুলে গেছি কথাটা বলতে, একটু আগে বলা দরকার ছিল। আর্গুমেন্ট যখন বের করতে যাবো একটু খেয়াল করে দেখো। আমরা জানি আমাদের অক্ষে 4টা ভাগ আছে, 4টা চতুর্ভাগ আছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমরা যে মানগুলি বের করি বা মানগুলি বসাই, তা সেই মানগুলিতে এখানে বসতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে বসতে পারে, তৃতীয় চতুর্ভাগে বসতে পারে, চতুর্থ চতুর্ভাগে বসতে পারে। একটু খেয়াল করে রাখবা। খুব সহজে এই জায়গাটা তোমরা অনেক সময় ভুল করো। তোমরা যেমন যে আমরা যেটা করি থিটার মান বের করি, থিটার মান অনেক সময় ঋণাত্মক আসে, অনেক সময় ধনাত্মক আসে, অনেক সময় উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, অনেক সময় নিচে ধনাত্মক উপরে ঋণাত্মক, এরকম ইত্যাদিতে, অথবা উপরে নিচে দোনোটাই ঋণাত্মক আসে, এরকম ইত্যাদি আসতে পারে। তখন সেই ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে সেটা বের করতে হবে, এবং সেই চতুর্ভাগের জন্য আমাদের মানগুলি বের করতে হবে। তুমি প্রথম কাজ হচ্ছে তুমি আগে থিটার মানটা বের করে ফেলবো, অর্থাৎ প্রথম চতুর্ভাগের মান বের করো, থিটার মান ধনাত্মক বের করে ফেলবা। বের করার পরে এই জিনিসটা একটু মনে রাখবা, দ্বিতীয় চতুর্ভাগের মান হচ্ছে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগের মান হচ্ছে -পাই প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগের মান হচ্ছে মাইনাস থিটা, আর প্রথম চতুর্ভাগ হচ্ছে থিটা। এটা তো আমরা জানি, বের করব। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবো, তাহলে তোমাদের এই আর্গুমেন্ট বের করা তোমাদের জন্য ভুল হবে না। ঠিক আছে? যদি ভুলে যায় তাহলে কিন্তু তোমাদের আর্গুমেন্ট বের করে ভুল হয়ে যাবে। খুব সহজ 1 নম্বর একটা অঙ্ক আসে। এখন যদি একটুকু ভুল করে ফেলো তাহলে কিন্তু আর কিছু থাকে না। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মান কত? পাই মাইনাস থিটা, অর্থাৎ থিটার যে মানটা আসবে তার সাথে পাই বিয়োগ করে দিবা। তৃতীয় চতুর্ভাগে যে মানটা -পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে যে মানটা আসবে সেটা হচ্ছে মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? বিভিন্ন চতুর্ভাগে আর্গুমেন্টের মানটা বের করে ফেলতে পারি। এখন আমরা তোমাদের জন্য একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেম দিয়ে আজকে শেষ করব। ধরো 1 + √3i, এটা একটা জটিল সংখ্যা। z = 1 + √3i, এটা একটা জটিল সংখ্যা। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব 1 নাম্বার বের করব হচ্ছে মডুলাস, 2 নাম্বার বের করব হচ্ছে আর্গুমেন্ট, 3 নাম্বার বের করব হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, 4 নাম্বার বের করব হচ্ছে সাধারণ আর্গুমেন্ট, 5 নাম্বার বের করব হচ্ছে পোলার সমীকরণ। এই 4টা জিনিস আমরা বের করতে পারি। তাহলে আমরা একটা একটা করে বের করে একটু দেখো। আমাদের জটিল সংখ্যা দেওয়া আছে কি z = 1 + √3i, এটাকে যদি z = x + iy
সমীকরণের সাথে তুলনা করে পাই x ইকুয়াল টু কত 1, y ইকুয়াল টু কত √3, দুইটা x ইকুয়াল টু হচ্ছে 1 আর y হচ্ছে √3। তাহলে আমাদের মডুলাস কি মনে আছে? সুতরাং মডুলাস রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, যদি আমরা মান বসাই দেই 1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, তাহলে ইকুয়াল টু কত 1 প্লাস 3 সমান হচ্ছে √4 সমান হচ্ছে 2। তাহলে কী করতে পারি আমরা? এইভাবে মডুলাস বের করে ফেলতে পারি। এবার আসে আর্গুমেন্ট। থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, মান বসাই দিই tan ইনভার্স y এর মান কত √3, x এর মান কত 1 সমান হচ্ছে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে হচ্ছে কত π/3 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এইভাবে কী করতে পারি আমরা? আর্গুমেন্ট বের করতে পারি। এরপর আসলে মুখ্য আর্গুমেন্ট। একটু খেয়াল করে দেখো তো, এই আর্গুমেন্টে আমাদের যে রেঞ্জ ছিল, মুখ্য আর্গুমেন্টের যে রেঞ্জ ছিল -π <θ ≤ ছিল, একটু খেয়াল করে দেখো এই রেঞ্জের মধ্যে পড়ে এটা, এটা মানে কত -180 থেকে 180 পর্যন্ত, আর এটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে অবশ্যই 180 থেকে 180-র মধ্যে, -180 থেকে 180-র মধ্যে, এই রেঞ্জের মধ্যে এটা পড়ে। তাহলে এটা কি আমরা কি বলতে পারি? এটাকেই আমরা মুখ্য আর্গুমেন্ট বলতে পারি। তাহলে মুখ্য আর্গুমেন্ট π/3টা। এবার সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে আমরা পাই 2nπ প্লাস π/3। এটা হচ্ছে সাধারণ 2nπ প্লাস থিটা ছিল, তা থিটা এখানে আমরা পেয়ে গেছি কত π/3, তাহলে 2nπ প্লাস π/3। এটা হচ্ছে কি আমাদের সাধারণ আর্গুমেন্ট। এরপর এখন আমরা দেখব হচ্ছে পোলার আকারটা কেমন হয়। পোলার আকারটা কেমন হয় একটু খেয়াল করে দেখো। পোলার সমীকরণটা কী ছিল একটু মনে আছে? দেখো পোলার সমীকরণটা ছিল z ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। খেয়াল করে দেখো এইখানে আমরা যেহেতু এই সবগুলি করছি, তো আমাদের এখানে অলরেডি মডুলাস আর এর মান বের হয়ে গেছে, আর্গুমেন্ট থিটার মান বের হয়ে গেছে। কিন্তু তোমাকে যদি শুধু পোলার আকার বলো তাহলে কিন্তু আর মডুলাস আর্গুমেন্ট বের করা থাকবে না। যেমন এখানে বের করা আছে বলে আমি সহজে এখানে আর এর মানটা বসাই দিতে পারতেছি। আর এর মান হচ্ছে 2 cos of π/3 প্লাস i sin of π/3। যেমন এখানে সরাসরি আছে বলে আমি সরাসরি থিটার মানটা আমরা পাইছি π/3 আর আর এর মান আমরা পাইছি 2, সরাসরি জন্য বসাই দিতে পারতেছি। এটা হচ্ছে পোলার আকার। যদি এরকম না দেওয়া থাকতো, যদি অর্থাৎ এইগুলো যদি আগে না থাকতো, শুধু ডাইরেক্ট বলতো পোলার সমীকরণ প্রকাশ করে, তখন আমরা কী করতাম? তখন আমরা যে x ইকুয়াল টু বসাইতাম, x ইকুয়াল টু r cos থিটা, এখানে আর এর মানটা বের করে নেব, থিটার মানটা বের করে নেব, এটা দরকার নেই। আমরা কী করবো? আর এর মানটা বের করে নেব, থিটার মানটা বের করে নেব। অর্থাৎ এই মডুলাস আর্গুমেন্ট আমাদের এটা করতেই হবে, আর এর মান এবং থিটার মানটা আমাদের বের করতেই হবে, করার পরে পোলার সমীকরণ আকার লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা লিখতে হবে। দেখো একটু খেয়াল করে, পোলার সমীকরণ অয়লারের ইকুয়েশনটা কিন্তু আরেক রকম ছিল না, 3। এটাই হচ্ছে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, দোনোটাই লেখা যাবে। দোনোটাই হচ্ছে তোমার কি পোলার আকার। বুঝতে পারছো? দোনোটাই পোলার আকার। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম বিভিন্ন জটিল সংখ্যা কীভাবে লেখা যায়, জটিল সংখ্যা আর্গুমেন্ট চিত্র, মডুলাস আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, কিছু ধর্ম, ঠিক আছে, এবং এটা নিয়ে কিছু প্রবলেম আছে সলভ করছে। তো আজকে এ পর্যন্তই থাক। তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।